রূপা তার অসুস্থ বাবার বুকে হাত রেখে আস্তে আস্তে বলল, বাবা, আমি যাকে ভালোবাসি সে আমার চেয়ে 11 বছরের বড়। তার স্ত্রী আছে, তবুও কেন জানি সারাক্ষণ তার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। রূপার বাবা ফ্যাল ফ্যাল করে মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? 22 বছরের মেয়ে যদি তার চেয়ে 11 বছরের বড় কাউকে পছন্দ করে, তাহলে তার বয়স 33। কিন্তু মারাত্মক কথা হচ্ছে, সেই ছেলের নাকি বউ আছে। কি সর্বনাশ! রূপা বলল, বাবা, তুমি কি রাগ করছো? ছেলেটা কি তোর অফিসের সেই স্যার? কিভাবে বুঝলে? তুই প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে গোসল করার আগে আমার সঙ্গে আধা ঘন্টা গল্প করিস। সেই কথাবার্তার মধ্যে সব কিছুতে তো স্যারকে নিয়ে। অফিসে যাওয়ার থেকে শুরু করে ছুটির আগ পর্যন্ত তার সঙ্গে কী কী ঘটে সেগুলো বলিস। বাবা, তুমি চিন্তা করো না। তাকে আমার পছন্দ এটা ঠিক, কিন্তু সে আমাকে দু চোখে দেখতে পারে না। তাহলে কি দিয়ে দেখে? জানি না বাবা, তবে সে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে বাবা, কিন্তু একটু আবার ডাক দিয়ে ভালো করে কথা বলে। 5 মিনিট কথা বলে যখন তার রুম থেকে বের হই, তখন মনে মনে বলি, মানুষটা এত ভালো কেন? তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। রূপা হাসলো। অসুস্থ বাবার কাছে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রূপা। আজও তার অফিস যেতে দেরি। রূপার চাকরির বয়স 1 বছর হতে আর সামান্য কিছুদিন বাকি। এই 1 বছরের মধ্যে সে সবসময় দেরি করে অফিসে যায়, আর প্রতিদিন তাকে ঝাড়ি খেতে হয়। অফিসে গিয়ে সে প্রথমেই যায় তার স্যারের শফিকের কাছে। শফিক তাকে দেখে বিরক্ত হয়ে বলে, এর চেয়ে নিজে একটা অফিস খুলতে পারো। লাঞ্চের পরে অফিসে, তবু কেউ কিছু বলবে না। শফিক আর কিছু বলেন। রূপা চুপচাপ মনোযোগ দিয়ে শোনে, কখনো জবাব দেয় না। বকা শুনতে শুনতে তার কান্না আসে। তারপর নিজের ডেস্কে এসে বসে বসে শফিকের পরবর্তী ডাকের অপেক্ষা করে। 10 মিনিট পরে শফিক তাকে ডাকবে, হাসি মুখে তার বাবার কথা জিজ্ঞাসা করবে। তারপর কিছু ফাইল হাতে দিয়ে বলবে, এগুলো চেক করে ম্যাডামের কাছে পাঠিয়ে দিও। শফিক বাদে আর কেউ তাকে ঝাড়ি দিলে কিংবা উঁচু গলায় কথা বললে সে প্রতিবাদ করে, কিন্তু শফিকের সঙ্গে পারে না। রূপা চাকরির ব্যবস্থা শফিকে করে দিয়েছিল, হয়তো সেই কৃতজ্ঞতা থেকে সে প্রতিবাদ করতে পারে না। বছরখানেক আগে রূপা যখন চাকরির জন্য খুব চেষ্টা করেছিল, তখন কথা তার সবসময় মনে পড়ে। প্রায় মাসখানেক ঘোরাঘুরি করে কোনো চাকরি হয়নি। একদিন বিকালে ক্লান্ত হয়ে সে একটা পার্কে বসেছিল। হঠাৎ করে দেখতে পেল তার সামনে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। এক পর্যায়ে মেয়েটা রাগ করে চলে গেল। ছেলেটা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে, তারপর সেখানে সবুজ ঘাসের উপর বসে। রূপা দূর থেকে এসব দেখতে থাকে। একটা সময় সে নিজের মনের অজান্তে ছেলেটার কাছে চলে যায়। ছেলেটা তাকে দেখে বিরক্ত হয়ে বলে, কে আপনি? আমার নাম রূপা। নাম দিয়ে কি করব? পার্কে এত জায়গা আছে, তবুও আমার কাছে কেন এসেছো? আমার একটা চাকরির খুব দরকার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? রূপা নিজের কথাতে নিজেই বিরক্ত হয়ে গেল। এটা বলা হয়তো ঠিক হয়নি। আসলে যে মেয়েটি রাগ করে চলে যাচ্ছে, সে ঝগড়ার সময় বলেছিল, এত বড় চাকরি করে লাভ কি? আমাকে নিয়ে যদি সামান্য বাইরে আসতে না পারো, তাহলে বড় চাকরি আর টাকা দিয়ে কি হবে? একথা শুনে রূপার মনে হচ্ছিল লোকটা ভালো চাকরি করে, তার মানসিক চাপ আছে এখন। করুণ হয়ে চাকরির কথা বলা যায়, কিন্তু এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে। এই লোকটার মুখে কোনো রসকস নেই, তিতা তিতা কথা বলে। লোকটা বলল, পার্কে এসে কেউ চাকরি খোঁজে? তোমার কি খারাপ কোনো উদ্দেশ্য আছে নাকি? রূপার কান্না আসে। সে কোনো কিছু না বলে পার্ক থেকে বেরিয়ে আসে। রাত 8টার দিকে তার বাসায় একটা ছেলে আসে। ছেলেটা তাকে একটা ঠিকানা দিয়ে বলে, আগামীকাল ঠিক সকাল 10টায় এই ঠিকানায় যোগাযোগ করতে, তার একটা চাকরির ব্যবস্থা হতে পারে। রূপা ভাবেনি যে পার্কে সেই লোকটা এভাবে কাউকে দিয়ে খবর পাঠাবে। তাছাড়া সেই লোকটা তো তার বাসা চেনার কথা নয়। পরদিন সে অফিসে গেল। দারোয়ানের কাছে সে কি বলবে বুঝতে পারছিল না। শুধু ঠিকানা দিয়ে ভিতরে ঢোকা যায় না, কারো কাছে যাবে তার নাম বলা দরকার। সেই লোক অনুমতি দিলে তারপর প্রবেশ করতে দেওয়া হবে। সমস্যা হচ্ছে রূপা তার নাম জানে না। সে কার সঙ্গে দেখা করবে তার নাম জিজ্ঞাসা করা হয়নি। দারোয়ানটাকে ঢুকতে দিল না। রূপা সারাদিন অফিসের সামনে রাস্তায় হাঁটাহাঁটি করে পার করলো। বিকাল 3টার দিকে পিছন থেকে একটা লোক ডাক দিল, তোমার নাম রূপা, তাই না? রূপা পিছনে ফিরে দেখে গতকাল পার্কের সেই লোকটা দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি হাসি ভাব। রূপা কিছু বলল না, তার মনটা খারাপ হয়ে আছে অনেক।
তোমার না সকাল 10টার দিকে আসার কথা ছিল, তুমি এখানে কি করো? রূপা তখন আনন্দে হাসতে ইচ্ছে করছিল, সে আনন্দ কিছু বলতে পারলো না। শফিক তার দিকে তাকিয়ে বলল, চলো আমার সঙ্গে। শফিক গেট দিয়ে ভিতরে যাচ্ছে, দারোয়ান তাকে সালাম দিল, তার সঙ্গে সঙ্গে রূপাও প্রবেশ করলো ভিতরে। দারোয়ানের দিকে তাকিয়ে রূপা মনে মনে বলল, এবার পারলে আটকে রাখ। রূপার সেদিন চাকরি হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে সেদিনের পর থেকে রূপার নাম শফিক মনে রাখতে পারে না। শফিক সবসময় তাকে স্বর্ণা বলে ডাকে। রূপা তাতেই সাড়া দেয়। মাঝে মাঝে শফিক কাগজপত্র দেখে বলে, তোমার নাম তো স্বর্ণা, তাহলে এখানে রূপা লেখা কেন? স্যার, আমার নাম রূপা। তাহলে আমি স্বর্ণা বলে ডাকি দিলে তুমি সাড়া দাও কেন? আপনি আমার নাম মনে রাখতে পারেন না, তাই আমি স্বর্ণা ডাকতেই বুঝতে পারি। তাছাড়া এই অফিসে স্বর্ণা নামের কেউ নেই। ঠিক আছে, কাল থেকে রূপা মনে থাকবে। কিন্তু শফিকের মনে থাকে না। পরদিন আবার অফিসে এসে স্বর্ণা বলে ডাক দেয়। রূপা দৌড়ে চলে যায় তার কাছে। বছরখানেক আগে শফিক সেদিন পার্কে যার সঙ্গে ঝগড়া করেছিল, সেই মেয়েটা শফিকের স্ত্রী। একদিন সে অফিসে এসে শফিকের রুমে বসেছিল। সেদিন রূপা তাকে দেখেই চিনতে পারে। রিক্সা থেকে নেমে রূপা গেট দিয়ে ভিতরে যাচ্ছে। 15 মিনিট দেরি হয়ে গেছে। বাবার সঙ্গে সকালবেলা বেশি কথা বলতে গিয়ে দেরি হয়েছে। সে জানে আজও তাকে বকা শুনতে হবে। কোম্পানির মালিক শফিককে খুব পছন্দ করেন। শফিকের কর্মদক্ষতা অসাধারণ, সেজন্য তাকে আরও বেশি ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার জন্য তার নিজের ব্যক্তিগত জীবনে অশান্তি চলছে। তবে শফিকের ধারণা, তার স্ত্রী হয়তো তার সঙ্গে থাকতে চাইছে না, সেজন্য সে টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে। মালিকের নাম আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে থাকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। 7 বছর ধরে সে অস্ট্রেলিয়া তার মামার কাছে থাকে। আমজাদ চৌধুরীর স্ত্রী আত্মহত্যা করে মারা গেছেন 7 বছর আগে। মেয়ে যখন জানতে পারে যে তার বাবার কারণে তার মা আত্মহত্যা করেছেন, তখন থেকে বাবার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। মামার কাছে চলে গেছেন অস্ট্রেলিয়ায়। বিশাল কোম্পানি নিয়ে এই দেশে একা একা বাস করছেন আমজাদ চৌধুরী। 5 মিনিট লেট করার পরেও শফিক আজ রূপাকে কিছু বলল না। রূপা তার কাছে আসার সঙ্গে সঙ্গে শফিক বলল, রূপা কয়টা বাজে? জি স্যার, সকালে নাস্তা করিনি, ওদেরকে বলো আমার জন্য নাস্তা দিতে। আর তুমি তোমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। রূপা দ্রুত বেরিয়ে গেল। নাস্তা ও চা নিজে হাতে নিয়ে শফিকের রুমে আসলো। শফিকের চায়ের কাপে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাচ্ছে। রূপা চা খেতে দেখে লজ্জা করছে। মনে মনে ভাবছে স্যার তাকে যখন বলবে তখনই খাওয়া শুরু করবে। কিন্তু শফিক খাওয়া শেষ হয়ে গেল, তবু রূপাকে সে খেতে বলল না। রূপা মন খারাপ করলো না। শফিক বলল, আমি এখন বাইরে যাব, আজকে আর হয়তো অফিসে আসবো না। তুমি জরুরি কোনো দরকার হলে আমাকে কল করবে। অফিস থেকে বের হয়ে কোথায় যাবে প্রশ্নটা করে রূপা মনে মনে বলল, আমি কি একটা গাধা, স্যার কোথায় যাবে সেটা জিজ্ঞাসা করে লাভ কি? আমার স্ত্রীকে চেনো? জি স্যার, 2 বার দেখেছি। আজ আমাদের ডিভোর্স হবে, সেজন্য আজ আর আসবো না। ডিভোর্সের কাজ শেষ করে আমি এক বন্ধুর কাছে যাব। রূপার চোখে পানি এসে গেল। শফিকের সামনে সে কখনো নিজের চোখের পানি আসতে দেখেনি, এখন এসেছে। তার কি বলা উচিত? তোমার চা ঠান্ডা হয়ে গেছে, তুমি বরং আর 1 কাপ চা নিয়ে নিজের ডেস্কে বসে খাও। আমি এখন বড় সাহেবের সঙ্গে কথা বলতে যাব, তারপর বেরিয়ে যাব। আজ বিকেলে একটা মিটিং আছে, স্যারকে মনে করিয়ে দিও। রূপা চলে গেল। শফিক মোবাইল হাতে নিয়ে দেখলো তার স্ত্রী মেসেজ করেছে, তাড়াতাড়ি এসো, সবাই অপেক্ষা করেছে। আমজাদ চৌধুরী মন খারাপ করে বসে আছে। শফিক ইচ্ছে করে তার ব্যক্তিগত বিষয়ে এখানে বলবেন না। মিটিংয়ে কী কী বিষয় নিয়ে কথা হবে সেগুলো একটা ফাইলে বুঝিয়ে দিল। আমজাদ চৌধুরী বলল, তুমি কি জানো আজ আমার মেয়ের জন্মদিন? শফিক জবাব দিল না, কারণ তার মনে নেই। সে এমনিতেই কোনো কিছু মনে রাখতে পারে না। অফিসে সব কাজ ঠিকমতো স্মরণ করে রাখার জন্য সে ব্যক্তিগতভাবে রূপাকে নিয়েছিল। আমি আমার মেয়েকে সকাল থেকে এ পর্যন্ত অনেকবার কল করেছি শফিক, সে কল রিসিভ করে না। নতুন নাম্বার দিয়ে কল দিলাম, তার কণ্ঠ শুনে কেটে দিল। শফিক ভালো লাগছে না। মোবাইলে তার স্ত্রী কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, অপেক্ষা করে, এখন কল দিচ্ছে। এখনই দরকার। তুমি যাও শফিক, রাতে আবার আমার বাসায় এসো, আমরা একসঙ্গে ডিনার করব। শফিক উঠে গেল। আবারও নিজের ঘরে এসে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেল। অফিস থেকে বের হয়ে নিজের বাইকে করে রওনা দিল। কিছু দূর যেতেই মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে রূপা কল করেছে। শফিক কল রিসিভ করে রূপা বলল, বড় সাহেবকে খুন করেছে, স্যারের রুমে তার লাশ পড়ে আছে, আপনি তাড়াতাড়ি অফিসে আসুন, সবাই হইচই করছে। আমজাদ চৌধুরীর লাশ পড়ে আছে? এখনও সেভাবেই পড়ে আছে? শফিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শফিকের কাছে দাঁড়িয়ে আছে রূপা। সে থরথরে কাঁপছে। অফিসের সামনে যেন আতঙ্কে দিশেহারা। ম্যানেজার বলল, স্যার মেয়েকে ফোন করা হয়েছে, তিনি দেশে আসবেন কাল রাতের মধ্যে, না হয় কালকে।
একদিনের মধ্যে হুট করে আসবেন কিভাবে? ওনার মামা ব্যবস্থা করবেন। তিনি তো বললেন যে সমস্যা হবে না, চলে আসতে পারবো। শফিক চুপ করে রইলেন। তার এখনও সম্পূর্ণ ঘটনা বিশ্বাস হচ্ছে না। আজকে রাতে বাসায় একসঙ্গে ডিনার করার দাওয়াত দেওয়া লোকটা পরপরে চলে গেছে। পৃথিবীর সব ব্যস্ততা আজ আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সারা জীবন নিজের সম্পদ বৃদ্ধি করেছেন। সব কিছু রেখে তিনি এখন একটা কবরের যাত্রী। শফিক, বলেন ম্যানেজার সাহেব। স্যারের মেয়ের কোনো রকম দুঃখ পাননি। আমি ফোন করলাম, তিনি রিসিভ করে বললেন, লাশ কি পুলিশে নিয়ে গেছে? তার মানে তিনি আগেই জানতেন। মনে হয় আমি কল করার আগেই কেউ তাকে দিয়ে জানিয়েছে। নাহলে তিনি কিভাবে বলতে পারলেন তার বাবা মারা গেছে? তাছাড়া তার মধ্যে কোনো আঘাতের কষ্ট দেখিনি। অদ্ভুত তো ম্যানেজার সাহেব। আর একটা কথা কি, তিনি পুলিশকে বলেছেন তার বাবার মৃত্যুর জন্য কোনো মামলা করা হবে না। পুলিশ এসে যেন অফিসের কাউকে গ্রেপ্তার না করে। জিজ্ঞাসা করতে পারে, সমস্যা নেই, কিন্তু কাউকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে নিষেধ করছেন। পুলিশ এসে গেছে, সবাইকে দূরত্বে রেখে লাশের তদারকি করতে লাগলো। ম্যানেজার সাহেব বলা শুরু করলো। শফিক অফিস থেকে বের হবার পরে ম্যানেজার সাহেব ভিতরে ঢুকলো, কিন্তু চৌধুরীর তখন বিরক্ত হয়ে ম্যানেজারকে পরে দেখা করতে বলল। ম্যানেজার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার অনুমতি চাইলেন তার জরুরি কথা বলার জন্য। তাই আবার নক করলেন, কিন্তু তখনই তিনি আবিষ্কার করেন চৌধুরী সাহেবের কিছু একটা হয়ে গেছে। আমজাদ চৌধুরীর ঘরে কোনো ক্যামেরা ছিল না। রুমে ঢোকার স্থানে দেওয়ালে একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরায় ফুটেজ চেক করা হলো, যেখানে ম্যানেজার ছাড়া আর কাউকে রুমে সামনে আসতে দেখা গেল না। পুলিশ ম্যানেজারের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গি করলো। ম্যানেজার সাহেব ঘামতে লাগলো। অবশেষে আবারও আমজাদ চৌধুরী একমাত্র মেয়ে নিধির কাছে কল দেওয়া হলো। এবার কথা বললে পুলিশ নিজে, কারণ তারা প্রাথমিকভাবে ম্যানেজারকে সন্দেহ করেছে। বেচারা ম্যানেজার অসহায় হয়ে চৌধুরীর মেয়ের সঙ্গে কথা বলতে গেলেন। পুলিশের কাছেও নিধি বললেন যে কাউকে যেন অ্যারেস্ট করতে না হয়, যা করার সে দেশে এসে তারপর করবে। আর যদি পুরোপুরি প্রমাণিত হয় যে কে খুন করেছে, তাহলে পুলিশ তার কাজ করতে পারে। শুধু শুধু সন্দেহের কারণে কাউকে হয়রানি করার জন্য নিষেধ করে নিশি চৌধুরী। শফিক কিছু বলল না। সত্যি সত্যি যদি তাদের ম্যানেজার নির্দোষ হয়ে থাকে, তাহলে তাকে না নিয়ে যাওয়াই ভালো। একবার থানায় গেলে একটা সম্মানীয় ব্যক্তির মানহানির সীমা থাকে না। পৃথিবীর সব কিছু টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। নিধি চৌধুরী জোর গলায় বললেন, বাবা তার সারা জীবনে মানুষকে জ্বালাতন করেছেন, আজ মরে গিয়েও সবাইকে বিপদে ফেলে গেছে, যেটা আসলে দুঃখজনক ব্যাপার। শফিকের স্ত্রী বারবার কল দিচ্ছেন। শফিক কল রিসিভ করে বলল, আমাদের অফিসের এমডি স্যার খুন হয়েছে, আজ আসা সম্ভব না। শফিকের স্ত্রীর ভালো নাম ফারজানা। ফারজানা চেঁচিয়ে উঠে বলল, সবসময় তোমার ঝামেলায় কেন থাকে বুঝতে পারছি না। আমি পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে মুক্তি দাও। শফিক কিছু বলল না। লাশ নিয়ে পুলিশ চলে গেল। দুজন রেখে গেছে আমজাদ চৌধুরীর রুমে পাহারা দেওয়ার জন্য। গোয়েন্দা কর্তার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে তদন্ত করতে। বিশিষ্ট শিল্পপতি আমজাদ চৌধুরী অফিসে নিজের রুমে খুন হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দরকার আছে। শফিক নিজের রুমে এসে চোখ বন্ধ করে রইল। রূপা বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে। সে ভিতরে আসতে সাহস পাচ্ছে না। একটু পরে শফিক তাকে ডাক দিল। রূপা দরজা খুলে দাঁড়াতে শফিক বলল, এক কাপ চা দিতে বলো। সন্ধ্যাবেলা অফিস থেকে বের হয়ে শফিক তাড়াতাড়ি করে বড় বোনের বাসায় গেল। অফিসে মোটামুটি ভালো অবস্থান তার ছিল, কিন্তু সে কখনোই গাড়িতে চড়তে পারে না। মানে প্রাইভেট কারে চড়তে সে অভ্যস্ত নয়। নিজের বাইক নিয়ে সারা শহরের মধ্যে তার চলাচল। তাছাড়া গাড়ি ব্যবহারে আর একটা বিরক্তকর কারণ হচ্ছে জঞ্জাট। সেই দিক দিয়ে বাইক অনেক ভালো। শফিকের বাবাও মেয়ের বাসায় থাকেন। শফিকের কাছে ছিলেন, কিন্তু শফিকের বোনের অনুরোধে তিনি মেয়ের বাসায় থাকতে বাধ্য হয়েছেন। যখন জানতে পারেন শফিকের স্ত্রী বাসা থেকে চলে গেছে, তখনই নিজের কাছে বাবাকে নিয়ে আসেন। শফিককে সবসময় আসতে বললেও সে এখানে আসতে চায় না। ড্রয়িং রুমে বসেই আকলিমা বলল, তোদের অফিসের মালিক খুন হয়েছে তাই না? কিভাবে হলো? জানি না আপা, আমি অফিস থেকে বের হচ্ছিলাম, উকিলের কাছে যাচ্ছিলাম, তখন খবর শুনে ছুটে যাই। আবার ফারজানা শেষ পর্যন্ত তোকে ডিভোর্স দিবে তাই না? হ্যাঁ। সেদিন শপিং মলে দেখা হয়েছিল আমার সঙ্গে। হাসি মুখে জিজ্ঞাসা করলো কেমন আছি। তারপর অনেক কথা। আমি একসময় তাকে বললাম সব কিছু ঠিক করে নাও। সে কিছু না বলে কথা এড়িয়ে ব্যস্ততা দেখে চলে যায়। বাবা কোথায়? বাইরে গেছে। সন্ধ্যার পর সে হাঁটতে বেরোয়, রাত 9টার দিকে বাসায় আসে। এখন কোনো সমস্যা হচ্ছে না তো? না, কি সমস্যা, বরং আরও বেশি ভালো লাগে। ফাহিম তো সারাক্ষণ নানার সঙ্গে থাকে। ফাহিম আকলিমার একমাত্র ছেলে। আকলিমা বলল, তুইও এখানে চলে আয়। ফারজানা যেহেতু ঘরে থাকবে না, একা একা থেকে কী করবে? শফিক হাসলো। আপা, আমার খাবারের চিন্তা করতে হবে না। তুমি বাবার খেয়াল রাখো, টাকা পয়সার দরকার হলে আমাকে বলে দিও। তোর কি শরীর খারাপ?
আমি আজ উঠি আপা। সে কি, রাতে খেয়ে তারপর যাবি? বাবা আসুক, বাবার সঙ্গে দেখা করে যা। বাসায় তো কাজ নেই না, তাই না? শফিক চুপচাপ বসে রইল। রাতে তার দুলাভাই এসে তার সঙ্গে বসে আমজাদ চৌধুরীর মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলো। শফিকের বাবা এসে সেই আলোচনায় অংশ নিল। সকলের আলোচনা শেষ করে খাবার খেয়ে শফিক যখন বাসা থেকে বের হয় তখন রাত 1টা। আমজাদ চৌধুরীর মৃত্যুর 15 দিন পেরিয়েছে। অফিসের সামনে বিশাল ব্যানারে শোক প্রকাশ করার চিত্র ঝুলছে। আমজাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত। নিধি এখন তার বাবার অফিসে বসেন। সপ্তাহখানেক ধরে তিনি সবকিছু দেখাশোনা করেন। বাবার মৃত্যুর অস্বাভাবিক ঘটনা সে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। পুলিশের তদন্তের দরকারে সে শুধু বলেছে, আমার কোনো অভিযোগ নেই। শফিকের চাকরি চলে গেছে। 4 দিনের আগে নিধি ম্যানেজারকে ডাকেন। তার সঙ্গে আরও দুজন ছিল। নিধি ম্যানেজারকে বলেন, অফিসের সবার কাজকর্ম মোটামুটি দেখলাম। শফিক সাহেব তো কোনো কাজ নেই, তাকে রেখে আমাদের লাভ কি? আপনার বাবা তাকে খুব পছন্দ করতেন। বাবা নেই, তাই সেখানে তার পছন্দের মানুষ রেখে কী করব? বাবা যাকে পছন্দ করতেন তাকে আমার পছন্দ নাও হতে পারে। আমাদের যতগুলি ব্যবসা আছে সব কিছুতে শফিক সাহেব জানেন। প্রতিটি ক্ষেত্রে শফিক সাহেব অনেক অবদান। স্যার সবসময় শফিকের উপর ভরসা করতেন। বাবা সবসময় মানসিক সমস্যা থাকতেন, তাই কাজকর্ম সবটাই শফিক সাহেব দেখতেন। আমি মানসিক সমস্যার মধ্যে নেই, সুতরাং আমার তাকে দরকার নেই। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে 2 মাসের বেতন দিয়ে বিদায় করুন। বাকি সবাইকে একটু সতর্ক হতে বলবেন। আরও অনেকে ছাঁটাই হতে পারে। অফিসে এসে শফিক ঘটনায় জানতে পারলেও সে তেমন কিছু বলেনি। শুধু মাসের 2-এর বেতন নিয়ে অফিস থেকে বেরিয়ে আসেন। রূপা সেদিন দুপুরে খাওয়া দাওয়া করেন না। তার সেদিনের সারাক্ষণ মন খারাপ ছিল। বাসায় ফিরে এসে নিজের বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সপ্তাহখানেক পরের ঘটনা। রূপা তার নিজের ডেস্কে কাজ করেছেন। আজকাল সে নিধি চৌধুরীর সঙ্গে কাজ করেন। সে সারাক্ষণ নিধির হুকুমের অপেক্ষা করে থাকেন। চাকরিতে তার মন স্থির থাকে না, কিন্তু চাকরি না করে উপায় নেই। কেমন আছো রূপা? রূপা তাকিয়ে দেখে শফিক তার দিকে তাকিয়েছে। রূপা হাসতে ইচ্ছে করছে। তার ইচ্ছে করছে সে বললে, স্যার আমি ভালো নেই। আপনি চলে গেছেন, তারপর থেকে আমি আর শান্তিতে কাজ করতে পারি না। রাতে ঘুমিয়ে গেলে আপনার সাথে কথা ভাবতে থাকি। সকালে অফিসে এসে আপনার কাছে বকা শুনতে ইচ্ছে করে। রূপা কিছু বলল না। আজ শফিক তাকে রূপা বলে ডেকেছে। তার মানে স্যার এতদিন কাজের চাপে তার নাম ভুলে যেত মনে হয়। তোমার ম্যাডাম অফিসে আছে? জি। তাকে গিয়ে আমার কথা বলো। বলো যে শফিক সাহেব এসেছে। রূপা দৌড়ে গেল এবং সঙ্গে সঙ্গে আবার বের হয়ে এসে বলল, ম্যাডাম আপনাকে যেতে বলেছে। শফিক সামান্য হাসলো, তারপর নিধি চৌধুরীর রুমের দিকে গেল, যে রুমে মৃত্যুর আগ পর্যন্ত বাবা আমজাদ চৌধুরী থাকতেন। কেমন আছেন শফিক সাহেব? জি ভালো। আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না, কিন্তু আপনি এসে আমাকে অবাক করেছেন। আমি সত্যি সত্যি অবাক হলাম। আসবো না কেন? বিনা নোটিশে আপনাকে বরখাস্ত করলাম, খানিকটা অপমানের মতো বটে, তাই রাগের দৃষ্টিতে তাকিয়ে আসার সম্ভাবনা কম। প্রয়োজন অপ্রয়োজনে সবার জীবনে থাকে। আপনার বাবার কাছে আমি প্রয়োজনীয় ছিলাম, আপনার কাছে অপ্রয়োজনীয়। সুতরাং এখানে রাগ অভিমানের কিছু থাকে না। তাছাড়া আমাকে তো বিনা নোটিশে বরখাস্ত করা হয়নি। নোটিশ দিয়ে 2 মাসের বেতন দেওয়া হয়েছে। মৃত্যুর 3 মাস আগে থেকে বাবা আমার নানা বাড়ির এলাকায় মায়ের একটা হাসপাতাল করতে চেয়েছে, তাই না? জি। সব কিছু ঠিকঠাক ছিল। এ মাসে কাজ শুরু হবার কথা ছিল। বাবা ভেবেছিলেন এরকম কিছু করলে আমি তাকে ক্ষমা করব। খুশি হয়ে অস্ট্রেলিয়া থেকে তার কাছে চলে আসবো। আচ্ছা, আপনাকে আমি একটা কাজের জন্য ডেকেছি, বলেন। আমি হাসপাতালের কাজটা শুরু করতে চাই। সম্প্রতি আপনার ডিভোর্স হয়েছে শুনলাম, এখন একা একা থাকেন। তাই আমি চাই আপনি এই হাসপাতাল তৈরির সব দায়িত্ব গ্রহণ করুন। নতুন করে চাকরি করতে বলছেন? অনেকটা সেরকম, তবে আপনাকে সবসময় গ্রামের বাড়িতেই থাকতে হবে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। একটা কথা বলি, বলেন। মৃত্যুর আগে আপনি বাবার রুম থেকে বের হবার পরে আমি বাবার কল রিসিভ করি। বাবা যখন মারা গেছে তখন আমি বাবার সঙ্গে কথা বলছিলাম। শফিক তাকিয়ে রইল। নিধি অপলক দৃষ্টিতে শফিকের দিকে তাকিয়ে বলল, যে মানুষটা আপনাকে এত পছন্দ করে তাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কেন? আপনার কি একটুও কষ্ট হয়নি তার জন্য? শফিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিধি এখনও তার দিকে তাকিয়ে আছে, তার মুখে হাসি হাসি ভাব। নিধি এমন ভয়ঙ্কর কথা শুনে শফিক চুপচাপ স্বাভাবিকভাবে বসে রইল। এরকম কথা প্রসঙ্গে কি বলতে হয় সেটা হয়তো জানা নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে শফিক বলল, প্রশ্নটা তো আমার করা উচিত, তাই না? নিধি চোখ মুখ কঠিন করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চেহারা রাগান্বিত ভাব হলেও ঠোঁটের আগায় হাসি দেখা গেল। শফিক সাহেব বলেন, আপনার কি ধারণা যে আমি আমার বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি? অনেকটা তাই। তিনি সবসময় একটা মানসিক কষ্টের মধ্যে থাকতেন। আপনার যুক্তি পুরোপুরি সত্যি না হলে কিছুটা সত্য। আমরা কি কাজের কথায় আসতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে বলুন। হাসপাতালের কাজ যেদিন থেকে শুরু হবার কথা সেই দিন থেকে হবে। মনে হয় 25 তারিখ থেকে শুরু হবার কথা ছিল, তাই না? হ্যাঁ।
আপনি সেখানকার সবার সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করেন, দরকার হলে সব কিছু গুছিয়ে চলে যান। 24 তারিখে বিকেল 3টায় আমি সেখানে যাব। আপনাকে আমি আগে যেতে হবে, কারণ সকালে রওনা দিলে পৌঁছে তারপর ক্লান্ত হয়ে যাবেন। হেলিকপ্টার প্রস্তুত করা যায় কি না দেখেন। ঠিক আছে। শফি সাহেব, আপনাকে আমি চাকরি থেকে বের করেছিলাম কেন জানেন? না, আমি অবশ্য সবাইকে ছোট কিছু কারণ দেখিয়েছিলাম, কিন্তু সেটা যথাযথ নয়। আপনার জন্য কোনো কারণ ছিল না বলে আমার ধারণা। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। বেশ কিছুদিন আগে আপনার বাবা আমাকে বলেছিল, আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি আমার মেয়েকে সাহায্য করো, কারণ আমার মেয়ে ছোট। তাছাড়া কাজের প্রতি তার মনোযোগ খুব কম। সে একটু রাগী স্বভাবের, তাই অনেক কিছু বলতে পারে। তাই বলে রাগ করে চলে যেও না। আমি দেশ ছেড়ে চলে যাবার পরে বাবার সঙ্গে কথা বলতাম না। বাবা আমাকে প্রায় তখন চিঠি পাঠাতেন, 3-4 পৃষ্ঠা বড় বড় চিঠি লিখে তিনি পাঠিয়ে দিতেন অস্ট্রেলিয়ায়। বাবাকে আমি বছরখানেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার চিঠি পাওয়ার জন্য আমি সেটা প্রকাশ করিনি। শফিক চুপ করে রইল। তার কথা বলার কোনো পজিশন নেই। যখন পজিশন পাবে তখনই বলবে, এমনিতে সে কথা কম বলে। বারবার চিঠির মধ্যে প্রায় সবসময় আপনার কথা লেখা থাকতো। বাবা সবগুলো চিঠিতে আপনার স্থান আছে। কিছু না কিছু থাকবেই। এগুলো কি কাজের কথা? হ্যাঁ, কাজের কথা। 2 বছর আগে আমি বাবার চিঠি পড়ে বুঝতে পারি যে তিনি আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চায়। সরাসরি বলে নাই, কিন্তু তার ইঙ্গিত অর্থ পরিষ্কার বুঝতে পেরেছি। তিনি আপনাকে তার মেয়ের জামাই বানানোর স্বপ্ন দেখেন। আমি এসব জানতাম না। তাছাড়া আমার স্ত্রী ছিল। সুতরাং এসব কথা স্যার বলতে পারে না। আপনার স্যারই বলছে আমার কাছে চিঠি আছে, আপনাকে একদিন পড়তে দেব। শফিক জবাব দিল না। আমি অফিসে আসার পর থেকে আপনার কথা মনে হলেই আমার বাবার কথা মনে পড়ে। বাবার স্বপ্ন ছিল আপনি তার মেয়ের জামাই হবেন। এসব ভাবতে গেলে আমার খারাপ লাগে, অস্বস্তি বোধ শুরু করে। তাই আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ও হাসপাতালে কাজের জন্য গ্রামের বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত দুটি কারণে নিলাম। প্রথমত, আপনি এখন একা আছেন, তাই ঢাকার বাইরে গেলে সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনার সঙ্গে দেখা হবার সম্ভাবনা কম, তাই সমস্যা হবে না। আমি এবার উঠতে পারি? জি। আপনি ম্যানেজার সাহেবের সঙ্গে আরেকবার দেখা করে তারপর যাবেন। আচ্ছা। শফিক উঁকি দিল। নিধি পিছন থেকে বলল, বাবার মৃত্যুর জন্য কে দায়ী সেটা আমি জানি। তবে তাকে খুঁজে বের করার জন্য আমি একজন বুদ্ধিমান লোক অফিসে নিয়োগ করব। সে সবার মতো স্বাভাবিকভাবে ডিউটি করবে, কিন্তু তার প্রধান উদ্দেশ্য থাকবে বাবার খুনিকে খুঁজে বের করা। সবার সঙ্গে কথাবার্তা বলে সে খুঁজে বের করবে। শফিক ঘাড় ফিরিয়ে বলল, আপনি খুব অদ্ভুত মানুষ। নিধি রুম থেকে বের হয়ে রূপার সঙ্গে দেখা হয়ে গেল শফিকের। মেয়েটা কি এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল? কি সর্বনাশ! রূপা বলল, স্যার আপনি কি আবার চাকরি করবেন? হ্যাঁ করব। চাকরি করার জন্য আবার আমাকে ডেকে আনা হয়েছে। সত্যি বলছেন? তাহলে তো খুবই ভালো। ম্যাডামের সঙ্গে কথা বলতে আমার ভয় লাগে। যদি কখনো কিছু বলে না, কিন্তু কেন জানি তাকে দেখলে আমার রাগ ওঠে। রাগ কেন হবে? তিনি আপনাকে চাকরি থেকে বের করে দিল। এত বড় অফিসে আপনি নিজেই সব কিছু দেখে রাখতেন, অথচ আপনাকেই বাদ দিল। তার বাবার অবর্তমানে তিনি অফিসের মালিক রূপা, সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার তার ছিল এবং আছে। আপনি কবে আসবেন অফিসে? আজ থেকে ডিউটি করবেন নাকি কাল সকাল থেকে? আমি অফিসে আর ডিউটি করব না রূপা। স্যারের শ্বশুরবাড়ির এলাকায় তার স্ত্রীর নামে হাসপাতাল হচ্ছে, সেখানে যাব। হাসপাতালের যাবতীয় লেনদেন কাজকর্ম সব কিছু আমি দেখাশোনা করব। বলেন কি? হ্যাঁ। তাহলে তো আমাকেও সেখানে রুম ভাড়া করে থাকতে হয়। বাবাকে নিয়ে যেতে হবে। স্যার, সেই গ্রামের মধ্যে কি বাসা ভাড়া পাওয়া যায়? তুমি সেখানে কেন যাবে সেখানে? রূপা তাকিয়ে রইল, যেন অবিশ্বাস করার মতো একটা প্রশ্ন করা হয়েছে। সে কণ্ঠ খানিকটা নরম করে বলল, আপনার সঙ্গে আমি যাব না স্যার। আপনি তো আপনার সকল কাগজপত্র রেডি করা খেয়াল করার জন্য আমাকে রাখতেন। হুম। কিন্তু সেটা এই হেড অফিসে। সেখানে কি অন্য কেউ থাকবে? জানি না। সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নেই। আগে যাই, তারপর যদি দরকার হয় তাহলে একজনকে রেখে দেব। রূপা চুপ করে দাঁড়িয়ে আছে। শফিক তাকে কিছু না বলে হাঁটতে শুরু করলো। সে এখন ম্যানেজারের সঙ্গে দেখা করতে যাবে। রূপা এসে নিধির সামনে। নিধির চোখে চোখ দিয়ে রূপা কখনো তাকায় না। নিধি বলল, আমি একটু পরে গাজীপুরে আমাদের একটা ফ্যাক্টরি আছে, তুমি আমার সঙ্গে যাবে? আচ্ছা। তুমি কি কিছু বলতে চাও? ম্যাডাম, গ্রামের বাড়িতে যে হাসপাতালে কাজ শুরু হয়েছে সেখানে কি কি কাজ? মানে এই অফিসে যেমন কাজ সেরকম? কেন বলো তো? এমনি। ওখানে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, ডিজাইন আরও অনেকেই কাজ করবে। তাদের সবার কাজ আলাদা। আমাদের অফিসের কাজের সঙ্গে তো কোনো কাজের মিল নেই। শফিক স্যার বললেন তিনি নাকি সেখানের দায়িত্বে যাচ্ছেন, তাই ভেবেছিলাম এখানকার মতো কাজ আছে মনে হয়।
নিধি হেসে উঠল, তারপর প্রসঙ্গ পরিবর্তন করে বলল, তুমি আমার সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে নাও। হাতে কাজ থাকলে অন্য কাউকে সেটা বুঝিয়ে দিয়ে তারপর চলো। আর একটা ফ্লাক্স করে চা নিবে, এখানে চা খুব ভালো লাগে। রূপা বাবার পাশে তার ভাবিও বসে আছে। রূপার ভাবি পাশে বসলো। ভাবি বললেন, কি হয়েছে রূপা? কিছু হয়নি ভাবি, বাবার শরীর কেমন আছে? ভালো আছে। তোমার অফিসের অবস্থা কি? মালিককে কারা খুন করেছে কিছু জানা গেল? না এখনও জানি না। ভাবি, তুমি কি আমাকে একটু লবণ দিয়ে চা বানিয়ে দিবে? আমার খুব গলা ব্যথা করছে। ঠিক আছে, তুমি বসো, আমি যাচ্ছি। রূপা চুপচাপ বসে আছে। তার বাবা রূপার দিকে তাকিয়ে বলল, ছেলেটার সঙ্গে আজও কথা হয়নি? হয়েছে বাবা, কিন্তু এরকম কথা হবার চেয়ে না হওয়া অনেক ভালো। কেন, কি বলেছে? অফিস থেকে স্যারকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে অনেক বড় হাসপাতাল হবে। স্যার 2-1 দিনের মধ্যে সেখান থেকে চলে যাবে। তো কি হয়েছে? আমি বলেছিলাম, স্যার আমি যাব না। তখন তিনি বলেন, আমার নাকি সেখানে কাজ নেই, নতুন কাউকে নিয়োগ দেবেন। ঠিক আছে, গ্রামের বাড়িতে তুই কিভাবে যাবি? সেখানে কি শহরের মতো বাসা ভাড়া পাওয়া যায় নাকি? থাকবি কই? তাহলে স্যার কোথায় থাকবে? আমি জানি স্যার ইচ্ছে করে আমাকে নেবে না বাবা। তিনি ভালো করে জানেন আমি তাকে পছন্দ করি। সে যতই বকাবকি করে আমি মাথা নিচু করে থাকি, দাঁড়িয়ে থাকি, সে বুঝতে পারে বলেই ইচ্ছে করে আমাকে নেবে না। পাগলামি করিস না, তুই এমনভাবে কথা বলিস মনে হয় যেন তুই বাচ্চা। তোকে কমপক্ষে 10 বছরের কম মনে হচ্ছে। রূপা তার বাবার মুখে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বাবা লক্ষ্য করে দেখলেন মেয়ের কান্না একদম তার মায়ের মতো। এভাবে রূপার মা কান্না করতেন। আগামী 25 তারিখ শফিক সিগারেট হাতে নিয়ে লঞ্চে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের মুগ্ধতা উপভোগ করছে। বাতাস হাতে সিগারেটে এক টান দিতে অর্ধেক ফুরিয়ে যায়। আকাশে ঝকঝকে পরিষ্কার চাঁদের পাশে অসংখ্য তারার মেলা। শফিক তার মালপত্র সব কেবিনে রেখে ছাদে এসেছে। কালকে সকালে পৌঁছে তেমন কাজ নেই। সবই সেখানে বলা আছে, কালকে থেকে কাজে শুরু করবে। নিধি নাকি কালকে যাবে। প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছে শফিক। হঠাৎ করে মেলি কণ্ঠ শুনে ফিরে তাকালো। বাহ, চমৎকার পরিবেশ, সেজন্য বুঝি একা একা এখানে দাঁড়িয়ে আছে? নিধি দাঁড়িয়ে আছে। শফিক ভাবলো হয়তো তার চোখের ভুল। নিধি তো ঢাকায় থাকার কথা নয়, সে তো আসবে কিভাবে? কিন্তু একটু পরে ভুল ভেঙে গেল। সত্যি সত্যি নিধি চৌধুরী? অবাক হচ্ছেন? হ্যাঁ। হঠাৎ করে কেন জানি ইচ্ছে হলো রাতের একটি সৌন্দর্য উপভোগ করার। মায়ের কাছে সবসময় শুধু গল্প শুনতাম, নীরব রাতের আধারে এভাবে ভ্রমণ করার আনন্দ অন্যরকম। আপনি কি যাননি কখনো? না, বাবা যেতে দেননি। কোনো এক অজ্ঞাত কারণে বাবা আমাকে নানার বাড়ির এলাকায় যেতে দিতেন না। মা নিজেও কখনো মুখ ফুটে বলেননি নিয়ে যাবার কথা, কারণ বাবাকে প্রচুর ভয় পেতেন তিনি। তো আমাকেই বলতে পারতেন। ভাবলাম একটু চমকে দেয় আপনাকে, তাই ম্যানেজারকে বলেছিলাম আপনি যেভাবে যাবেন সেভাবেই যেন ব্যবস্থা করা হয়। জিন্সের প্যান্ট আর টি শার্টের পরে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা যায় না। উপভোগ করতে গেলে শাড়ি পরে খোলা চুলে এসে দাঁড়াবেন, তখন মৃদু বাতাস আপনার চুলগুলো উঠবে, আপনি বেশ আনন্দ পাবেন। ঠাট্টা করছেন? আপনার কি মনে হয় আমি ঠাট্টা করতে পারি? আপনি কি জানেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি? না, জানি না, আমার জানার কথা না। ঠিক বলছেন, ওর নাম লিমন। পড়াশুনো করতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়, সেখানে পড়েছে সে। আমার বাবা জানতো। বাবার সঙ্গে আমার সম্পর্ক সব কিছু আমি তাকে বলছি। লিমন সাহেব এখন কোথায়? দেশেই আছে ও। লিমন আমাকে সবসময় বলতো বাবার সাথে এসব রাগারাগি বন্ধ করে দেশে আসতে, তারপর বিয়ে করে দুজনে সংসার করতে। আমি চাইনি। কেন? একদিন লিমনকে কথা বলতে বলতে আমি বলেছিলাম, বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমি বাংলাদেশে যাব না। কঠিন প্রতিজ্ঞা, অবশ্য আপনি আপনার সেই প্রতিজ্ঞা রক্ষা করেছেন। শফিক সাহেব, জি। লেমনকে আমি বলেছিলাম বাবার মৃত্যুর আগ পর্যন্ত আমি বাংলাদেশে আসবো না। তাই আমার ধারণা লিমন দেশে এসে পরিকল্পনা করে এই কাজটা করেছে। সেজন্য আমি পুলিশকে খুব প্রেসার দেইনি। তবে ছদ্মবেশে এলাকায় নিয়োগ দিব যেন পুরোপুরি সত্যিটা জানতে পারি। আপনি তো খুব সাংঘাতিক মেয়ে। রূপা নামের মেয়েটা কেমন শফিক সাহেব? ভালোই মনে হয়, শ্রদ্ধা করে খুব। রূপার সঙ্গে আমার বয়ফ্রেন্ড লিমনের পরিচয় আছে। লিমন ও রূপা একে অপরকে চেনে জানে। শফিক বলল, আপনি কি নিশ্চিত যে স্যার লিমন সাহেব খুন করেছে? খুন করেছে বলি নেই, বলেছি পরিচিত কাউকে দিয়ে কিংবা ভিন্ন উপায়ে বাবাকে মেরেছে। কারণ আমার জানা মতে বাবার কোনো শত্রু নেই। তবে তবে আমার মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামের বাড়িতে কিছু একটা আছে। বাবা কখনো গ্রামের বাড়ি যেতে চাইতেন না। আমি মা যখন মায়ের কাছে বলতাম, মা নিজেও বলতেন সেখানে দেখার কিছু নেই। তাছাড়া তোমার বাবা যেতে দেবেন না। শফিক চুপ করে রইল। তার প্রচুর মাথা ব্যথা শুরু করছে। মাঝে মাঝে এরকম হয়, একবার শুরু হলে ঘন্টাখানি খুব কষ্ট হয়। এখন তার এখান থেকে চলে যাওয়াই উচিত। নিধি
চলে গেলে শফিক কিছুক্ষণ একা থাকতে পারবে। কিন্তু এই মেয়ে চলে যাওয়ার কোনো লক্ষণই নেই। শফিক সাহেব বলেন, গ্রামের মধ্যে বাবা কারোর সঙ্গে বেইমানি করেছে? কোনো এক মানসিক অজ্ঞাত কারণে বাবা তাকে ভয় পেতেন। আমার তো মনে হয় না, কারণ সেরকম কিছু হলে তিনি আপনার নানার বাড়ির এলাকায় তো হাসপাতাল করতে চাইতেন না। আপনি কি অসুস্থ? মাথাটা ব্যথা করছে। ঠিক আছে, আপনি তাহলে একা একা থাকুন, আমি বিরক্ত না করে চলে যাই। আচ্ছা। নীতি ছাদ থেকে নেমে শফিক একদৃষ্টে তাকিয়ে রইল নদীর দিকে। ছোট ছোট নৌকায় আলো জ্বলছে, নদীর পাড়ে দুদিকে গ্রাম দেখা যায়, আর সেখানে কিছু বাতি ও তারার মতো। এরকম একটা পরিবেশে ফারজানার সঙ্গে আজ কথা বলতে ইচ্ছে করছে। রাত বেশি হয়নি, ঢাকা শহরে এখন সবাই জেগেছে। বিগত কদিন ধরে অনেক রাত পর্যন্ত ফারজানাকে অনলাইনে দেখা যায়। স্যার, আপনার নাকি মাথা ব্যথা করছে, ম্যাডাম আপনাকে চা দিতে বলল। শফিক ঘুরে তাকালো। রূপা চায়ের ফ্লাক্স আর কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। শফিক তার দিকে ফিরে তাকাতে বলল, চা খাবেন? তুমি এখানে? ম্যাডামের সঙ্গে যাচ্ছি, তিনি আমাকে তার সঙ্গে যেতে বললেন। আমি তো জানতাম না। আমিও জানি যে আপনি জানেন না। ম্যাডাম দুদিন আগে আমাকে বলেছে তার সঙ্গে যেতে। শফিক খানিকটা অবাক হয়ে গেলেন। তার মানে নিধি চৌধুরী আগের থেকে যাবার পরিকল্পনা করেছেন, শফিককে সে বুঝতে দেয়নি। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শফিক চিন্তিত হয়ে গেল। বড়লোকের অহংকারী মেয়ে কারণ ছাড়া কোনো কাজ করতে পারে না। মেয়েটার সকল কাজ সন্দেহ সৃষ্টি করে তার মনে। স্যার, চা দিব? হ্যাঁ, দাও। রূপা চা বানাতে লেগে গেল। শফিক বলল, অফিস থেকে কে কে যাচ্ছে? ম্যানেজার সাহেবও যাচ্ছেন, আমি আর ম্যাম সব মোট 7 জন। তোমরা একটা কথা জিজ্ঞাসা করবো? জি। লিমন নামে কাউকে তুমি চেনো? বিদেশ থেকে পড়াশুনো করে এসেছে। জি, লিমন ভাইয়া। তোমার সঙ্গে তার পরিচয় কি? আমার ভাবির পরিচিত। ভাবির নাকি ক্লাসমেট ছিল। ভাবির গ্রামের স্কুলে তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশুনো করছেন। তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে কতদিন আগে? 1.5-2 বছর তো হবে। একদিন রাস্তায় হঠাৎ করে ভাবির সঙ্গে দেখা হয়ে যায়। ভাইয়ার বাবা সরকারি চাকরি করতেন। ক্লাস 8-এ পড়ার সময় তার বাবার বদলি হয়ে যায়। তারপর থেকে ভাবির সঙ্গে আর পরিচয় ছিল না। সেদিন রাস্তায় দেখে নাকি চিনতে পারেন, তারপর আমাদের বাসায় এসেছিল। তোমাদের বাসায় আসার পরে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, তাই তো? জি স্যার। আর তার সম্পর্কে যা কিছু বলেছি সব ভাবির কাছে শুনেই আমি। ভাবি তো মাঝে মাঝে আফসোস করেন যে তার ক্লাসমেট কত ভালো পড়াশুনো করে এসেছেন বিদেশ থেকে, এখন ভালো চাকরি করবেন, আর ভাবির জীবন গরিব ঘরে কেটে গেল। তুমি কি জানো লিমন সাহেব নিধি ম্যাডামের পরিচিত? অস্ট্রেলিয়া তাদের পরিচিত। ম্যাডাম কি তোমাকে এসব বলেছেন? না স্যার, বলেননি। ঠিক আছে, আমি যে তোমাকে জিজ্ঞাসা করছি এসব কাউকে বলার দরকার নেই। স্যার, লিমন ভাইয়ের সঙ্গে আমার তেমন বেশি পরিচয় নেই। আমাদের বাসায় মাঝে মাঝে গেলে আমি তেমন কথাও বলতাম না। রূপা একটু টেনশনে পড়ে গেল। সে ভাবছে যে তার স্যার কি বিষয়টা অন্য কিছু ভাবছে। রূপা তো লিমনকে পছন্দ করে না, কিন্তু স্যার সেরকম কিছু যদি মনে করে, হায় আল্লাহ। শফিক সাহেব, মাথা ব্যথা কমছে? নিধি দাঁড়িয়ে আছে। তার পরনে কালো রঙের একটা শাড়ি। সুন্দর এক মেয়ে গায়ে কালো শাড়ি জড়িয়ে আছে। বা কি সুন্দর! কিন্তু এত তাড়াতাড়ি সে শাড়ি পেল কোথায়? এই রহস্যময় মেয়েটার উদ্দেশ্য কি? ম্যানেজার সঙ্গে সঙ্গে দেখা দরকার। তার কি কি প্ল্যান করেছে কে জানে। ভাবলাম ছাদে দাঁড়িয়ে চা খেলে আপনার মাথা ব্যথা কমতে পারে, তাই রূপাকে দিয়ে আপনার কাছে চা পাঠালাম। সেই ফাঁকে পোশাক পরিবর্তন করে শাড়ি পরেছি। এবার নিশ্চয়ই আপনারা রাতে প্রকৃতি দেখতে বাধা নেই। হঠাৎ করে শাড়ি পেলেন কোথায়? এটা রূপার শাড়ি। ভাগ্যিস সে তার কাপড়ের সঙ্গে নিয়ে এসেছিল, না হলে তো আপনার প্রকৃতি দেখতে পারতাম না। রূপা লজ্জা পেয়ে গেল। সে চায়ের কাপে আর ফ্ল্যাক্স নিয়ে উঠে দাঁড়ালো। তার হয়তো থাকতে লজ্জা করছে। একটু আগে নিধি যখন কেবিনে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, রূপা তোমার শাড়ি আছে? জি ম্যাডাম। কি কি কালার? ম্যাডাম, আমার তো সব ধরনের শাড়ি আছে। তাহলে কালো বাদে যে কোনো রঙের একটা শাড়ি দাও, আমি এখানে পরবো। রূপার মুখ ছোট হয়ে গেল, কারণ সে তার সঙ্গে মাত্র একটা কালো রঙের শাড়ি নিয়ে এসেছে। ম্যাডাম জিজ্ঞাসা করতে সে বাসায় নিজের যে শাড়িগুলো আছে সেগুলো বলেছে, কিন্তু ম্যাডাম যে এখন তার শাড়ি চাইবে সে বুঝতে পারেনি। রূপা তার ব্যাগ থেকে কালো রঙের শাড়ি বের করে নিধির হাতে দিল। নিধি তার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে কালো বাদে যে কোনো রঙের একটা শাড়ি দিতে বলেছি, কালোই দিতে বলিনি। ম্যাডাম, কালোই আছে। একটু আগে যে বললে ওগুলো তো বাসায়। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটাই পরবো, সমস্যা নেই। তুমি এক কাজ করো, ছাদে শফিক সাহেব একা একা বসে আছে, তার মাথা ব্যথা করছে। তুমি গিয়ে তাকে একটু চা দিয়ে এসো, আমি ততক্ষণে কেবিনে বসে শাড়ি পরে ফেলি। রূপা আনন্দিত হয়ে চা আর ফ্লাস্ক নিয়ে বেরিয়ে যায়। ম্যাডাম আসার সময়ে সঙ্গে করে চা নিতে বলেছেন। সেখান থেকে শফিক এখন পাবে। রূপার সঙ্গে সঙ্গে নিধিও চলে গেল। শরীরে কিছুটা কামড়াচ্ছে। পিঁপড়ে নাকি ছাড়পোকা বোঝা যাচ্ছে না। এখন এই শাড়ি বদল ফেলতে হবে। সে ছাদ থেকে নামার পরে শফিক আবারও নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল। মেয়ে দুটো বিরক্তিকর, মনে মনে বলল। আর যেন কেউ ফিরে না আসে।
আর যদি কেউ আসে তাহলে সে নিচে গিয়ে আর আসবে না সিদ্ধান্ত নিল। দরকার হলে কেবিনের দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবে। এক্সকিউজ মি ব্রাদার, কেমন আছেন? টকবাগে তরুণ এক যুবক দাঁড়িয়ে আছে। আবার কোনো বিরক্ত ঝামেলা? শফিক মনে মনে বলল, ঠিক আছে, ক্ষমা করলাম, এবার তুমি বিদায় হও ভাই। কিন্তু মুখে শুধু বলল, হাই, আমার নাম লিমন তালুকদার। আপনি নিশ্চয় নিধির অফিসে চাকরি করেন? লিমন? তার মানে লিমনও লঞ্চে আছে? নিধি কি এটা জানে? জানলে শফিকের কাছে বলল না কেন? বললেই বা কী হবে, মেয়েটা তো একটু রহস্যময়ী। হ্যাঁ, আমার নাম শফিক আহমেদ। আমি নিধির পরিচিত বন্ধু বলতে পারেন। আচ্ছা, তো আপনি কি ম্যাডামের সঙ্গে সেই গ্রামের বাড়িতে যাচ্ছেন? আপনার ম্যাডাম এখানে এখনও জানে না যে আমি যাচ্ছি? সারপ্রাইজ হিসেবে রেখে দিচ্ছি, কালকে সকালে তার সঙ্গে দেখা করব। রূপার কাছে প্রশ্ন করা হলো। লিমনকেও করতে ইচ্ছে করছে না শফিকের, কিন্তু সেক্ষেত্রে নিধির কথা তার মনে পড়ে গেল। নিধি চুপচাপ নিজের মতো করে সব কিছু বের করার চেষ্টা করছে। সফল যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বেচারা কিছু আন্দাজ করতে পারে। নিধিকে দেখলাম আপনার সঙ্গে গল্প করতে, তাই ভাবলাম কিছুক্ষণ গল্প করব। একা একা ভালো লাগে না ভাই। আপনি চাইলে নিধি ম্যাডামের সঙ্গে আগে দেখা করতে পারেন। সকালের চাইতে এখন বেশি সারপ্রাইজ মনে হবে। তাছাড়া দুজনে মিলে গল্প করতে করতে চলে যেতে পারবেন। তা ঠিক বলছেন। দুঃখিত মিলন সাহেব, আপনার সঙ্গে আর থাকতে পারছি না। আমার বেশ কিছুক্ষণ ধরে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে। আপনি এখন কেবিনে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন। ও শিওর, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। রফিক নিচু হয়ে উজু করলেন। লঞ্চের মধ্যে নির্দিষ্ট একটি স্থানে নামাজের স্থান আছে, সেখানে গিয়ে এশার নামাজ পড়লেন। তারপর নিজের কেবিনে চলে গেলেন। নিধি, রূপা, ম্যানেজার সবাই কে কোথায় আছে জানতে ইচ্ছে করছে না, কিন্তু মাথায় অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছে, তাই কেবিনে চলে গেলেন। রাত 1টা, রূপা ঘুমাচ্ছে। রূপা আস্তে করে কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো। তারপর সাবধানে দরজা বন্ধ করে এদিক ওদিক তাকিয়ে সামনে এগিয়ে গেল। খানিকটা সামনে দাঁড়িয়ে আছে লিমন। রূপা তার কাছে যেতেই লিমন বলল, নিধি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। তুমি ঠিকমতো কাজটা করতে পারবে তো? হাতের যে কোনো শিরায় ইঞ্জেকশন দিতে হবে, খুব সাবধানে। আমার ভয় লাগছে লিমন ভাই। কোনো ভয় নেই, তুমি কোনো রকমে ইঞ্জেকশন দিতে পারলেই শেষ। ঘুমের মধ্যে নিধি তার বাবার কাছে চলে যাবে। এই বিষ খুব মারাত্মক, একবার রক্তে মিশে গেলে সেই মানুষ আর বাঁচে না। লিমনের কাছ থেকে বিদায় নিয়ে রূপা কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। শফিক যেন কিছু বলতে গিয়েও গলায় আটকে যাচ্ছে। রূপা দরজা খুলে ভিতরে চলে গেল। শফিক দ্রুত কেবিনের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। দরজা ধাক্কার শব্দ হচ্ছে, কিন্তু রূপা দরজা খুলছে না। আচমকা ঘুম ভেঙে গেল শফিকের। সত্যি সত্যি দরজা ধাক্কার শব্দ হচ্ছে, কিন্তু সেটা তার নিজের কেবিনের দরজা। সদ্য ঘুমের মধ্যে দেখা স্বপ্নটার মাথার মধ্যে জ্বলন্ত হয়ে আসছে। বাতি জ্বলছে, যে একটা ঘোরের মধ্যে রয়েছে। মাথা ব্যথা এখনও আর নেই মনে হচ্ছে। দরজা ধাক্কা চলছে। শফিক গিয়ে কেবিনের দরজা খুলে তার ম্যানেজার সাহেব দাঁড়িয়ে আছে। ঘুমাচ্ছিলেন শফিক? জি, আসুন। আপনার মাথা ব্যথা কমেছে কি না জিজ্ঞাসা করতে এসেছিলাম। ম্যাডাম আর রূপা ছাদে দাঁড়িয়ে আছে, আপনি সুস্থ থাকলে যেতে বলেছে। তারা দুজনে একসঙ্গে আছে? হ্যাঁ, ম্যাডামের এক বন্ধু ছিলেন এতক্ষণ, তার নাম লিমন। কতক্ষণ গল্প করলো, তারপর দেখি ম্যাডাম তার সঙ্গে রাগারাগি করছেন। আপনি ম্যাডামের দিকে খেয়াল রাখবেন। আমার যেতে ইচ্ছে করছে না, তাছাড়া শরীর বেশি ভালো না ম্যানেজার সাহেব। ঠিক আছে, তাহলে বিশ্রাম করেন। দরজা বন্ধ করে শফিক মোবাইল হাতে নিল। কথা বলতে ইচ্ছে করছে, ফারজানের কাছে কল দিয়ে দিয়ে কি স্বপ্নের বিষয়ে জিজ্ঞাসা করা যায়। শফিক তার ভাবনার মতোই ফারজানের কাছে কল দিল। প্রায় সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফারজু, আমি শফিক বলছি। তোমার নাম্বার আমার মুখস্থ, তোমাকে একটা জরুরি কারণে কল দিলাম। কী কারণ? একটু আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমাদের মালিকের মেয়েকে রূপা মারার চেষ্টা করছে। তুমি সবসময় উদ্ভট জিনিস দেখো কেন? রেগে যাচ্ছ কেন? তুমি ডিভোর্স পেপারে সাইন করোনি কেন এখনো? পেপারটা হারিয়ে গেছে, আমি খুঁজে বের করার চেষ্টা করবো, তারপর সিগনেচার করে দিব। তুমি কিন্তু খুব চালাকি করার চেষ্টা করছো। আমি মোটেও চালাকি করছি না, সত্যি সত্যি সেটা হারিয়ে গেছে, বাসাতেই আছে মনে হয়। তুমি একটা কাজ করো, তোমার কাছে তো বাসার চাবি আছে, বাসায় গিয়ে একটু খুঁজে দেখবে প্লিজ। আমি জানি তুমি খুঁজে পাবে, তুমি পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। ঠাট্টা করছো? না, ঠাট্টা করছি না। তুমি কি এখনও তোমার সেই বান্ধবীর বাসায় আছো? হ্যাঁ। তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় গিয়ে থাকতে পারো, বাসাটা এখন খালি পড়ে আছে। আমি স্যারের শ্বশুরবাড়ি এলাকার হাসপাতাল তৈরির সব দায়িত্ব গ্রহণ করছি, এখন থেকে সেই গ্রামে থাকবো। তোমার কেন মনে হচ্ছে যে আমি ওই বাসায় গিয়ে থাকতে পারি? জানি না। তুমি তো জানো আমি ভেবেচিন্তে কিছু বলতে পারি না ফারজু, যা ভালো লাগে তাই বলে ফেলি। তুমি না থাকলে বাসায় গিয়ে পেপারটা খুঁজে বের করো। তবে তুমি যদি আমাদের বাসায় থাকো তাহলে কিছুদিন তোমার কাছে ফাঁকা ফাঁকা মনে হবে।
তখন যদি তোমার মনে হয় আমার কাছে ফিরে আসা দরকার তাহলে ফিরে আসবে, আর না হলে তুমি পেপারটা নিয়ে গ্রামের বাড়িতে চলে আসবে। সেখানে আমি সব কিছু ঘুরিয়ে দেখাবো, তারপর সন্ধ্যাবেলা পেপার সাইন করে তোমাকে ঢাকার লঞ্চে উঠিয়ে দেবো। আমি রাখলাম। আর একটু কথা বলি, বেশি নয়, একটুখানি। বলো। না, কিছু না, ভালো থেকো ফারজু। শফিক কল কেটে দিল। ফারজানা তাকে বারবার বলেছিল যে শফিকের সঙ্গে কোনোদিন 2 মিনিটের বেশি কথা বলতে চায় না, কিন্তু আজ একটু বেশি হয়ে গেল। শফিক আবার বেরিয়ে গেল। একটু চা খেতে ইচ্ছে করছে তার। নিধির দিকে তাকিয়েছে রূপা। তার কাছে এই মুহূর্তটা নিধিকে রহস্যময় মনে হচ্ছে। অদ্ভুত ধরনের কথা বলছে। রূপার ঘুম পাচ্ছে, কিন্তু নিধির জন্য তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রূপার মনে হচ্ছে সে এখনই ঘুমের ঢলে পড়বে লঞ্চের ছাদে। একটু আগেই ম্যানেজার সাহেব বলে গেছে শফিক সাহেব এখনও অসুস্থ। রূপার ইচ্ছা করছে স্যারের কাছে গিয়ে কথা বলতে, তার কিছু দরকার হলে সেটা এগিয়ে দিবে, কিন্তু পাচ্ছে না। রূপা। জি ম্যাম। লিমন সাহেবকে দেখে চমকে গেলে নাকি? জি, একটু অবাক হচ্ছি। তার কথাবার্তায় তোমার কি মনে হয় আমাকে ভালোবেসে বিয়ে করতে চায়? আমি জানি না ম্যাম। তুমি তো একটা মেয়ে, তাই সামান্য ধারণা তো আছে বলে মনে হয়। নাকি বলতে ভয় পাচ্ছ? জি না, ভয় পাই না। শফিক সাহেবকে আমি বলেছিলাম যে বাবার মৃত্যুর পিছনে লিমনের হাত থাকতে পারে, কারণ আমি বাবার মৃত্যুর আগ পর্যন্ত দেশে আসবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম। তিনি সত্যি সত্যি স্যারকে মেরেছেন? না না, বাবা আত্মহত্যা করেছেন। রূপা অবাক হয়ে তাকিয়েছে নিধির দিকে। খুব স্বাভাবিকভাবে নিধি কথা বলছে, কিন্তু সত্যিই নাকি মিথ্যা বোঝা যাচ্ছে না। রূপা। জি। বাবা আমাকে মানসিক কষ্ট দেওয়ার জন্য আমার জন্মদিনের দিন আত্মহত্যা করেন। আমি যতদিন বাঁচব ততদিন প্রতি জন্মদিনে মনে পড়বে তার কথা। আমি তখন হয়তো তার কথা ভেবে মন খারাপ করব, চোখের পানি ফেলবো। এসব করার জন্য বাবা আমাকে শিক্ষা দিয়ে গেলেন। মৃত্যুর দিন বাবা অনেকবার আমাকে কল করে, কিন্তু আমি রিসিভ করিনি। তারপর বাবা আমাকে টেক্সট করে বলে যে আমি কল রিসিভ না করলে তিনি আত্মহত্যা করবেন। আমি তখন বাবার কাছে ভিডিও কল করি, তাকে বললাম যে আমি তার আত্মহত্যার দৃশ্য দেখতে চাই। আমি তাকে বলেছিলাম রাগ করে, কারণ ভেবেছিলাম বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তারপর কি হলো ম্যাডাম? বাবা তার ড্রয়ার থেকে ছুরিটা বের করলেন। মোবাইল হাতে ধরে তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের গলা কাটেন। দেরি করলে হয়তো পারতেন না, কারণ সাহস ফুরিয়ে যেত। ভাবতেই পারেনি যে এরকম একটা কাজ করবেন। নিধি চুপচাপ দাঁড়িয়ে আছে। রূপা কিছু বলবে কিনা ভাবছে। তার কাছে মনে হচ্ছে এখন চুপ থাকাটা ভালো হবে না। রূপা। জি। আমি লিমনকে বললাম যে তুমি কি আমার বাবার কিছু করেছো? আমি জানি বাবা আত্মহত্যা করেছে, তবুও তাকে বলেছিলাম, কারণ আমি চাইতাম লিমন এসবের সঙ্গে জড়িয়ে হবার ভয়ে যেন আমার সঙ্গ ত্যাগ করে। তাকে ভয়ে রাখার জন্য আমি সত্যিটা কাউকে বলিনি। পুলিশ তদন্ত করার বিষয়টা বাদ দিয়েছি আমি, তবে শফিক সাহেবকে নিজে ইচ্ছে করে একটু বিভ্রান্ত করেছি। আমার কেন জানি না নিজেকে সবার সামনে বুদ্ধিমতী হিসাবে প্রকাশ করতে ইচ্ছে করে। শফিক সাহেব এক এক সময় এক এক ধরনের দ্বন্দ্বে পড়ে যেতেন। আমার বেশ ভালো লাগতো। এসব আমাকে কেন বলছেন? লিমন তোমার পরিচিত, তাছাড়া আমার বিশ্বাস তুমি এসব কাউকে বলবে না। ঢাকায় ফিরে আমি সবাইকে সত্যিটা বলবো। ঠিক আছে ম্যাডাম। বাবা আমার জন্য একটা গিফট রেখে গেছে আমাদের বাড়িতে। আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরের খাটের উপর রাখা গিফট। বাবা মনে হয় ভেবেচিন্তে রাখছিলেন যে তিনি মরে যাবেন। না ভাবলে সমস্যা ছিল না, কারণ বেঁচে থাকলে সেদিন তিনি গিফট সরাতে পারতেন, কারণ আমি তো দেশের বাইরে ছিলাম। কি ছিল গিফটে? 500টি মোমবাতি আর একটি চিঠি। মোমবাতি কেন ম্যাডাম? জানি না, চিঠির মধ্যে মোমবাতি নিয়ে তেমন কিছু লেখা নেই, তবে চিঠিটা চমৎকার ছিল। ও মা নিধি, আমি মোটামুটি নিশ্চিত যে আমার জীবিত অবস্থায় তুমি দেশে ফিরবে না, তাই আমি যে কোনো মূল্যে তুমি দেশে ফিরে আসো। তোমাকে আমি শফিকের কথা বলতাম। আমি শুনছি শফিকের নাকি ডিভোর্স হয়ে যাবে। এরকম ভালো আর চমৎকার ছেলে এরকম কিছু হবে ভাবিনি। আমার মৃত্যুর পর যদি তোমার বিন্দু পরিমাণ রাগ কমে থাকে, তাহলে আমার তোমার প্রতি আমার অনুরোধ, তুমি শফিককে বিয়ে করো। আশা করি আমার শেষ মুহূর্তে বলা অনুরোধ তুমিও রাখলে অন্তত বিবেচনা করে দেখবে। এটাই ছিল বাবার চিঠি। আমি দেশে এসে বাড়িতে শিফট করতে পারছি। তারপর থেকে কত চিন্তা, কত সিদ্ধান্ত নিতে হচ্ছে। রূপার গলা শুকিয়ে গেল। নিধি চৌধুরী তার স্যারকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তার নিজের কি হবে? রূপা মনে মনে কতটা আগ্রহ নিয়ে ছিল সেই স্বপ্ন নিয়ে। রূপা মনে মনে হচ্ছে নিধি বুঝতে পেরেছে রূপার মনের কথা, তাই সে কৌশলে সব কিছু জানতে চায়। রূপা। জি। শুনেছি শফিক সাহেব এখনও স্ত্রী দেওয়া ডিভোর্স পেপারে সাইন করেনি। আমি সেজন্য চুপচাপ অপেক্ষা করছি। বাবার অনেক অনেক টাকা হলেও কেন জানি নিজেকে খুব নিঃস্ব মনে হয় সবসময়। ম্যাডাম আমার ঘুম পাচ্ছে, চলুন নিচে যাই। শফিক সাহেবের স্ত্রীর সঙ্গে তার মানে হয় আবার সম্পর্কটা ঠিক হবে। শফিক সাহেব এখনও সেই পেপারে সাইন করেনি। কেন জানি মনে হচ্ছে তিনি ফিরে আসবেন। তিনি যদি ফিরে আসে তবে আমি খুশি হব। বাবার মৃত্যুর আগে তার বলে ইচ্ছা পূরণ করতে হবে না। চলো নিচে যাই।
নিধি কেবিনে ঢুকে গেল। রূপা শফিকের সামনে দাঁড়িয়ে দেখতে রেলিং হাতলে নিধিকে রেখে চুপি চুপি শফিকের কাছে গেল। শফিক তাকে দেখে বলল, ম্যাডাম কোথায়? এইমাত্র কেবিনে গেলেন। আপনার শরীর কেমন আছে স্যার? ভালো লাগছে এখন। রূপা চলে যাচ্ছিল, আবারও থমকে গেল। সে পিছনে ফিরে বলল, স্যার একটা কথা বলতে পারি? বলুন। আপনার সঙ্গে ভাবির এখনও পুরোপুরি ডিভোর্স হয়নি তাই না? মানে আপনি ডিভোর্স পেপারে সাইন করেননি। শফিক রাগ উঠে গেল। সে ভাবল রূপা মনে হয় তার আর ফারজানার মোবাইলের কথা শুনছে। ম্যানেজার সাহেব চলে যাবার পর রূপা হয়তো আবার এসেছিল। এখন হয়তো দরজার সামনে দাঁড়িয়ে আছে আড়ি পেতে। তাতে তোর কোনো সমস্যা আছে? আমার বিষয়ে আমি বুঝবো, তাতে তোর কি? দরজার সামনে দাঁড়িয়ে থাকা, কথা শোনার অভ্যাস হয়ে গেছে। খবরদার আর কখনো যেন আমার চোখের সামনে তোকে না দেখি, মনে রেখ কথাটা। রূপা চোখ দিয়ে গল গল করে পানি পড়তে লাগলো। স্যারের কাছে বকা শুনতে তার খারাপ লাগে না, কিন্তু আজকে কেন যেন প্রচুর খারাপ লাগছে। রূপার ইচ্ছা করছে এখনই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব। রূপা টলতে টলতে কেবিনের দিকে এগিয়ে গেল। পরদিন ভোরবেলা লঞ্চ থেকে নেমে রূপা সবার সঙ্গে গ্রামের বাড়িতে গেল না। নিধির কাছে বলল তার বাবার শরীরটা খুব খারাপ, তাই তাকে ঢাকায় যেতে হবে। নিধি কোনো কিছু চিন্তা না করে রূপাকে ঢাকা যাবার ব্যবস্থা করে দিল। 1.5 ঘন্টা পরে সকালের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিবে। রূপা লঞ্চ টার্মিনালে ঢাকায় ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। মনে মনে বলল, স্যার আর কোনোদিন আপনার সামনে যাব না। সময় কখনো অপেক্ষা করে না। আপনি ঘুমিয়ে থাকুন, জাগ্রত থাকুন, ব্যস্ত থাকুন, অবসরে থাকুন, সুখে থাকুন বা কষ্টে থাকুন, সময় চলে তার নিজের গতিতে। হাসপাতালের কাজ শুরু হবার পরে নিধি চৌধুরী চলে গেছে ঢাকায়। সে আর গ্রামের বাড়িতে আসেনি, তবে খোঁজ নিচ্ছেন সবসময়। রূপা সেদিন চলে যাওয়ার পর অফিসে গিয়েছে মাত্র একবার। চাকরি ছেড়ে দিয়েছে রূপা। নতুন চাকরি নিয়েছে অন্য একটা কোম্পানিতে। শফিক এসব চিন্তা করে না। সে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে। দিন শেষে গ্রামের শেষ প্রান্তে নদীর তীরে বসে অনেক রাত পর্যন্ত সে নদীর তীরে অবস্থান করেছে। তারপর ক্যাম্পে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 মাস পরে নিধির সঙ্গে শফিকের দেখা হয়, কিন্তু কথা না। 4 দিন আগে কাজের সাইডে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। চারদিক লণ্ডভণ্ড অবস্থা। কোনো কিছু তেমন ঠিক নেই। সিমেন্টের শক্ত ঢালাইয়ে পড়ে মারাত্মক ধরনের আঘাত লেগেছে। জেলা সদর হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার পরে নিয়ে আসা হয় ঢাকা। আজ সকালে শফিক মারা গেছে হাসপাতালে। শফিকের সঙ্গে যে ছেলেটা ছিল, সে গতকাল রাতে নিধির হাতে 2টো ডকুমেন্ট দিয়েছে। সুন্দরবন কুরিয়ার অফিসের মাধ্যমে শফিকের নামে ঢাকা থেকে পাঠানো হয়েছে। শফিকের দেওয়া হয়নি, কারণ সেই সুযোগ নেই। একটা রূপার আর একটা ফারজানার। রূপার বিয়ে ঠিক হয়েছে। সে তার বিয়ের কার্ড সুন্দর করে খামে ভরে পাঠিয়েছে শফিকের কাছে। ফারজানা পাঠিয়েছে সেই ডিভোর্স পেপার, যে পেপারে সাইন না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না। শফিক যেন দয়া করে এবার ঝামেলা না করে সিগনেচার করে দেয়। 2টো ঠিকানার জন্য 2টো খাম জোগাড় করে নিধি। চাইলে কল দিয়ে বলে দিতে পারে শফিক নেই। কিন্তু সে রূপার কাছে একটা চিঠি দিল। সে ঠিকানা ধরে পাঠিয়েছে। সেই ঠিকানায় নিধি তাকে লিখে পাঠালো, তোমার নতুন জীবনে শুভ কামনা রইল। দোয়া করি সামনের দিনগুলি হাসি খুশি আর আনন্দে কাটুক। শফিক গতকাল মারা গেছে। তার হাতে তোমার বিয়ের পৌঁছে দেওয়া হলো না। ভালো থেকো নিধি। ফারজানার ঠিকানায় সেই পেপার পাঠিয়ে দেওয়া হলো, যেখানে ছোট্ট একটা চিরকুট, শফিক সাহেব মারা গেছে। আমার মনে হয় আপনার আর কোনো অস্বস্তি থাকবে না। জীবন নতুন করে সাজিয়ে নিন নিধি। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া 25 মোমবাতি একসঙ্গে জ্বালিয়ে ছাদে বসে আছে। তার হাতে বাবা মা দুজনে একত্রিত একটা ছবি। নিধি সেই ছবি আঁকড়ে ধরে বসে আছে। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু জীবন শেষ হয়েছে আর কিছু নতুন জীবন শুরু হচ্ছে। জীবনের সব পথ শেষ হয় না। কিছু পথের পথযাত্রী মাঝপথে হারিয়ে যায়। কেউ কেউ পথ বদলে ফেলতে বাধ্য হয়, আবার কেউ কেউ সামনে বা পিছনে কোথাও যায় না, অপেক্ষা করে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।